আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে রেজিস্টারের অ্যাপ্লিকেশন। গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে রেজিস্টার সার্কিটে ইউজ হয় এবং রেজিস্টারের কালার কোড কিভাবে মেজার করতে হয় এবং কেন আমরা সার্কিটে আসলে রেজিস্টারকে ইউজ করে থাকি। বিভিন্ন ধরনের রেজিস্টারের টাইপ, ভেরিয়েবল অথবা লিনিয়ার, নন লিনিয়ার, এনটিসি, পিটিসি অ্যান্ড এলডিআর টাইপ রেজিস্ট্যান্স। সো আজকে আমরা দেখব যে কিভাবে এই রেজিস্টারটাকে আমরা সিমুলেট করতে পারি সার্কিটে ক্ষেত্রে। তো সিমুলেশনের জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে, তার নাম হচ্ছে প্রোটিয়াস। তো এখানে আমি দেখাচ্ছি যে কিভাবে প্রোটিয়াস সফটওয়্যারটাকে সেট আপ করতে হয় এবং এভাবে কিভাবে আমরা সিমুলেশন প্রসেসে যাব। প্রথমে প্রোটিয়াস সফটওয়্যারের ভিতর থেকে তার সেট আপ ফাইলটা আমরা করব ক্লিক করার পরে দেন নেক্সট করব, দেন ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে এখানে সে লোকালি লাইসেন্স কি চাইবে অথবা লাইসেন্স কি ফ্রম সার্ভার চাইবে। তো আমরা নর্মালি সার্ভার থেকে ইনস্টলেশন না করে আমরা লোকাল লাইসেন্স কি দ্বারা ইনস্টলেশন করব এবং নেক্সট বাটন প্রেস করব। এখানে আমি পিভিজিএস একটা লাইসেন্স দিয়ে রাখছিলাম, সো এই ক্ষেত্রে লাইসেন্সটা ইনশিওর করার জন্য সেই রকম একটা কনফার্মেশন উইন্ডো দেখাবে। দেন আমরা নেক্সট করে দেব এবং নেক্সট করে যাব। দেন এখন সেট আপ প্রসেস শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি সেটআপ কমপ্লিট হওয়ার জন্য। আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গেছে এবং এইরকম একটি উইন্ডো আসবে সেটআপ কমপ্লিটেশনের জন্য। আমরা এখানে ভিউ দ্য রিডমি হেল্প ফাইল এটাকে আনচেক করে দেন ফিনিশ করে দেব। এরপরে চলে যাব ফোল্ডারে। ক্র্যাক ফোল্ডার থেকে আমি এখানে একটা প্যাচ ফাইল দিয়ে দেওয়া আছে, এই প্যাচ ফাইলকে রাইট ক্লিক করব, ডাবল ক্লিক করে আপডেট দেব। এখানে উইন্ডোজ 7 এর ক্ষেত্রে এরকম একটি রং ফোল্ডার সিলেকশন দেখাবে। তো এই প্যাচ ফাইলটাকে আমরা রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব এবং প্রপার্টিজ থেকে এখানে কম্পিটেবলে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 3 এটাকে ক্লিক করে দেব এবং অ্যাপ্লাই দেব। দেন ওকে বাটন প্রেস করে বের হয়ে যাব। দেন আবার ডাবল ক্লিক করার সাথে সাথে এইরকম প্যাচ ফাইলটা অন হয়ে যাবে। দেন আপডেট প্রেস করব আমরা। আপডেট প্রেস করার পরে এইরকম রং দেখাচ্ছে, সো এটাকে আমার সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি যে ড্রাইভে সেট আপ করেছি সেই ড্রাইভের লোকেশনটা তাকে বলে দিতে হবে। সো আমি সেট আপ করেছিলাম সি ড্রাইভে, সো সি ড্রাইভে এর লোকেশনটাকে বলে দিচ্ছি। প্রোটিয়াস 7 প্রফেশনাল ওকে দেব, দেন আপডেট করব। সো এই হচ্ছে আপডেট কমপ্লিট হয়ে যাওয়ার একটা কনফার্মেশন। দেন ক্লোজ করে বের হয়ে যাব। এরপরে আমরা প্রোটিয়াস সফটওয়্যারটাকে রান করব। হ্যাঁ, প্রোটিয়াস সফটওয়্যার রান হয়ে গেছে। দেন এখানে নো প্রেস করে বের হয়ে যাব। আমরা বের হয়ে এইখানে এই সার্কেল সিম্বল থেকে আমরা আসলে যে পার্টস আমরা ইউজ করতে চাই সার্কিটে সেই পার্টসগুলো আমরা কালেক্ট করতে পারবো। যেমন আমরা চাচ্ছি রেজিস্টার ইউজ করার জন্য, রেজিস্টার অ্যাপ্লিকেশন দেখার জন্য। আমরা রেজিস্টার নেব, লিখি RES। এখানে একটা রেজিস্টার চলে এসেছে অলরেডি। আমরা রেজিস্টারটাকে সিলেক্ট করব। দেন আমাদের ভোল্টেজ সোর্স দরকার। সো আমরা এই ক্ষেত্রে ব্যাটারিকে ইউজ করতে পারি, অথবা যদি আমরা সার্কিট থেকে প্রোটিয়াস থেকে অন্য কোনো জায়গা থেকে পাওয়ার নিতে চাই তাহলে আমরা ওইটাও ইউজ করতে পারবো। সো আমরা নর্মালি আগে দেখি যে কিভাবে ব্যাটারি কে ভোল্টেজ সোর্স হিসেবে ইউজ করা যায়। ব্যাটারি নিলাম, দেন ব্যাটারিটাকে প্লেস করি, রেজিস্টারটাকে প্লেস করি, সার্কিটটা কমপ্লিট করা হয়ে গেল। এখন সার্কিটটাকে রান করে দেখবো আমরা যে কিভাবে রান হয়। তো এই ক্ষেত্রে জাস্ট নিচে রান বাটন অর্থাৎ প্লে বাটন আছে, সেই প্লে বাটনকে প্রেস করো। প্রেস করার সাথে সাথে সার্কিটে
সিমুলেশন শুরু হয়ে গেছে। এখন সার্কিটে যে কারেন্ট ফ্লো করতেছে বা সার্কিটে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। সো সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে? সেটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সিস্টেমসে যেতে হবে। সিস্টেমস থেকে সেট অ্যানিমেশন অপশনসে যেতে হবে। এখান থেকে আমি জাস্ট সেট করে দেব শো ওয়্যার ভোল্টেজ বাই কালার অ্যান্ড শো ওয়্যার কারেন্ট বাই অ্যারোস। সো এর মাধ্যমে কালার দ্বারা সে ভোল্টেজটা যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যাচ্ছে সেটা শো আপ করবে, এবং অ্যারো চিহ্ন দ্বারা আসলে বোঝাবে যে কারেন্ট কোন ডাইরেকশনে ফ্লো করতেছে এবং কিভাবে ফ্লো করতেছে। দেন আবার আমরা সিমুলেশন দেখব। সিমুলেশন রান করার সাথে সাথে দেখতেছি যে ভোল্টেজটা এই লাল ডাইরেকশন দিয়ে, অর্থাৎ এই কালার সিম্বল দ্বারা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি ভোল্টেজটা এর ভিতর দিয়ে যাচ্ছে, এবং অ্যারো সিম্বলগুলো বোঝাচ্ছে অ্যাকচুয়ালি কারেন্টের ডাইরেকশনটা কিভাবে যাচ্ছে। তো এখন আমরা দেখি যে এই রেজিস্টার অ্যাকচুয়ালি কতটুকু কারেন্ট কনজিউম করতেছে। অর্থাৎ আমরা মিটার ইউজ করতে যাচ্ছি, মাল্টিমিটার ইউজ করতে যাচ্ছি, অর্থাৎ মাল্টিমিটার ইউজ করতে যাচ্ছি। তো এক্ষেত্রে দেখবো যে আমরা রেজিস্টারটা কি রকম কি ধরনের কারেন্ট, অর্থাৎ কত অ্যামাউন্টের কারেন্ট সে কনজিউম করতেছে এবং কতটুকু ভোল্টেজ ড্রপ তার হচ্ছে আর কি ওইখানে। তো আমরা এইখানে ডিসি ভোল্টমিটার ইউজ করব। একটা ডিসি ভোল্টমিটার নেব এবং একটা ডিসি অ্যামিটার নেব। অ্যামিটারটার কানেকশন দেব হচ্ছে ব্যাটারি থেকে একটা কানেকশন চলে যাবে অ্যামিটারের পজিটিভে এবং অ্যামিটারের নেগেটিভ থেকে চলে যাবে একটা রেজিস্ট্যান্সে। দেন যে ভোল্টমিটারটা আছে, অর্থাৎ আমরা অ্যামিটারটাকে কানেকশন দেবো অ্যাকচুয়ালি সিরিজে, রেজিস্টারের সাথে আমরা অ্যামিটারটাকে সিরিজে কানেকশন দেবো, এবং ভোল্টমিটারটাকে কানেকশন দেবো রেজিস্টারের সাথে প্যারালাল। কানেকশন দেওয়া হয়ে গেল। এখন জাস্ট আবার সিমুলেশন অন করব। তাহলে দেখি এই ক্ষেত্রে আমার ভোল্টেজ 0 দেখাচ্ছে, কারণ এখানে অনেকটা হাই রেজিস্ট্যান্স শো করতেছে, অর্থাৎ 10 কিলো ভোল্টের মতো রেজিস্ট্যান্স। সো এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের জন্য এখানে ভোল্টেজের যে ড্রপ আউটটা, সেই ড্রপ আউটটা খুব কমে যাচ্ছে, কারণ এখানে আমি অন্য কোনো লোড কানেক্ট করিনি, জাস্ট একটা রেজিস্ট্যান্সটাকে সার্কিটের সাথে কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে অ্যাম্পিয়ার্সও খুব কম কারেন্ট দেখাচ্ছে, কারণ এখানে রেঞ্জটা আসলে অ্যাম্পিয়ার রেঞ্জে না, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। সো এই ক্ষেত্রে আমার অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট ফ্লোটা সে দেখাবে না। সো এটাকে যদি আমার ঠিক করতে হয় তাহলে, তো এটাকে যদি ঠিক করতে হয় তাহলে আমাকে এই অ্যাম্পিয়ার্স যে ভোল্ট মিটারটা আছে, অর্থাৎ অ্যাম্পিয়ার মিটার যেটা, সেই অ্যাম্পিয়ার মিটারটাকে চেঞ্জ করতে হবে। এখানে দেখি ডিসপ্লে রেঞ্জে এখানে বলে দেওয়া আছে অ্যাম্পিয়ার্স, এটাকে চেঞ্জ করে আমরা জাস্ট মিলি অ্যাম্পিয়ার করে দিই। তাহলে মিলি অ্যাম্পিয়ার করে ওকে বাটন প্রেস করার সাথে সাথে এটা মিলি অ্যাম্পিয়ার রেটে কারেন্ট যদি ফ্লো করে তাহলে ওই ক্ষেত্রে ওই কারেন্টটাকে সে সেন্স করতে পারবে। তো আবার সিমুলেশন রান করি। এখন দেখি দেখাচ্ছে যে কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসলে এর ভিতর দিয়ে ফ্লো করতেছে, 0.9 মিলি অ্যাম্পিয়ারের মতন, অর্থাৎ 0.90 মিলি অ্যাম্পিয়ারের মতন কারেন্ট এর ভিতর দিয়ে ফ্লো করতেছে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে। আবার এই ভোল্টেজের বেলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভোল্টেজটা আসলে দেখাবে না, কারণ এখানে কোনো লোড আমরা কানেক্ট করিনি। যদি আমি এখানে আরো একটা রেজিস্ট্যান্স প্যারালালি সিরিজে এর সাথে অ্যাড করে দিই তাহলে ওই ক্ষেত্রে ভোল্টেজটা শো আপ করবে। তো আমরা রেজিস্ট্যান্সটাকে অ্যাড করি। এখন সিমুলেশন রান করলাম, এখন দেখতেছি যে ভোল্টেজ শো আপ করতেছে। হ্যাঁ, তো এখানে আসলে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে যে আমি দুইটা রেজিস্টারকে সিরিজে কানেক্ট করছি এবং দুইটার ভ্যালু হচ্ছে 10K করে। তাহলে এর ফলে যেটা হচ্ছে, এর ফলে যা হচ্ছে সেটা হচ্ছে যে ভোল্টেজ যেটা আমি দিচ্ছি, অর্থাৎ দুইটা রেজিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজটা দিচ্ছি 9 ভোল্ট, সেই 9 ভোল্টটা অ্যাকচুয়ালি ডিভাইড হয়ে যাচ্ছে দুই ভাগে। হ্যাঁ, একটা পোর্শন চলে যাচ্ছে, অর্থাৎ 4.5 ভোল্ট চলে যাচ্ছে প্রথম রেজিস্টার R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এবং পরবর্তী যে 4.5 ভোল্ট, অর্থাৎ বাকি যে 4.5 ভোল্ট, সেই 4.5 ভোল্টটা যাচ্ছে অ্যাকচুয়ালি রেজিস্টার R2 এর অ্যাক্রসে, এবং এই ক্ষেত্রে পুরো সার্কিটে কারেন্ট ফ্লো করতেছে অ্যাকচুয়ালি 0.45 মিলি অ্যাম্পিয়ারের মতন। তো এই ক্ষেত্রে আমি জাস্ট যদি ইন্ডিভিজুয়ালি দেখতে চাই, অর্থাৎ দুইটা রেজিস্টারকে যদি প্যারালাল কানেকশন করে দেখতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমি যেটা দেখবো যে কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখতেছি যেহেতু সিরিজ কানেকশন, সো ভোল্টেজ ডিভাইড হচ্ছে। তো আমরা যদি প্যারালাল কানেকশন করি তাহলে দেখবো যে কারেন্ট আসলে ডিভাইড হয়ে যায়। তাহলে কিভাবে করবো প্যারালাল কানেকশনটা? আমরা জাস্ট কানেকশনটাকে একটু চেঞ্জ করি।
দুইটা রেজিস্টারের সাথে জাস্ট সিরিজে আমরা দুইটা অ্যামিটার লাগাবো। এই কম্বিনেশনে তাহলে আমি যেটা দেখব যে কারেন্টটা কিভাবে ডিভাইড হয়ে যাচ্ছে এবং কত অ্যাম্পিয়ার করে কারেন্ট কার ভিতর দিয়ে যাচ্ছে। তো এইখানে আরেকটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমার এই ভোল্ট এই অ্যামিটারটা আসলে অ্যাম্পিয়ার রেঞ্জে আছে, সো এটাকে আবার চেঞ্জ করে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে নিয়ে যেতে হবে। আমরা নিয়ে যাই, ওকে করি, দেন আবার প্লে করি। এখন দেখতেছি যে কারেন্টটা আসলে কিভাবে ডিভাইড হয়ে যাচ্ছে। এইখানের এই প্রথম অ্যামিটারটা আসলে শো করতেছে যে আমার পুরা সার্কিটে কত কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে 1.80 মিলি অ্যাম্পিয়ারের মতন। আর এই পরবর্তী যে অ্যামিটারটা আছে, এই অ্যামিটারটা অ্যাকচুয়ালি শো করতেছে যে আমার এই রেজিস্টার R2 এর অ্যাক্রসে কত কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে 0.9 মিলি অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে যে আমার এই পুরা সার্কিটটা অ্যাকচুয়ালি টোটাল কারেন্ট কনজিউম করতে হচ্ছে 1.8 এর মতন, যার 0.9টা যাচ্ছে হচ্ছে রেজিস্টার R2 এর মধ্যে দিয়ে, আর বাকি 0.9 যাচ্ছে রেজিস্টার R1 এর মধ্যে দিয়ে। এবং যেহেতু আমি এই ক্ষেত্রে রেজিস্টার গুলোকে প্যারালাল কানেকশন দিয়েছি সার্কিটে, সেক্ষেত্রে আমার ভোল্টমিটার কিন্তু অ্যাকচুয়ালি যে ব্যাটারির যে ভোল্টেজটা আছে, অর্থাৎ আমি যে ভোল্টেজ সোর্সটা ইউজ করতেছি, এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজই কিন্তু সে দেখাবে, অন্য কোনো ভোল্টেজ সে এখানে শো করবে না। অর্থাৎ দুইটা রেজিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে সে দেখাচ্ছে, কারণ দুইটা রেজিস্টার আমি এখানে প্যারালাল কানেকশন দিয়েছি। যদি সিরিজে কানেকশন দিতাম তাহলে এই ক্ষেত্রে ভোল্টেজটা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছিল। হ্যাঁ, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ডিভাইড হয় না, প্যারালাল কানেকশনে শুধু কারেন্টটা ডিভাইড হয়ে যায়। হ্যাঁ, ভোল্টেজ যা আছে তাই থাকবে, বাট কারেন্টটা ডিভাইড হবে। আবার যদি সিরিজ কানেকশন হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ডিভাইড হয়ে যাবে, কারেন্ট কিন্তু একটাই হবে সার্কিটের ক্ষেত্রে। তো এখন আমরা জাস্ট আরেকটু দেখি যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলি চেঞ্জ করলে আসলে আমার সার্কিটে কারেন্টের ভ্যারিয়েশন হয় কিনা। স্টপ করি, দেন রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করি। একটা রেজিস্ট্যান্সকে 1K করে দেই, আরেকটা রেজিস্ট্যান্সকে 10K রাখি। এখন দেখি যে আসলে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জের ফলে আমার সার্কিটে ভ্যারিয়েশন হচ্ছে কিনা, অর্থাৎ কারেন্টের যে ভ্যারিয়েশনটা, সেই ভ্যারিয়েশনটা হচ্ছে কিনা, অর্থাৎ যেটা কম রেজিস্ট্যান্স ভ্যালু সে তার ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতেছে কিনা, এবং যেটা বেশি রেজিস্ট্যান্স ভ্যালু সেখান থেকে কম বেশি সরি যেটা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স সেখান দিয়ে কম কারেন্ট ফ্লো করতেছে না, এবং যেটা কম রেজিস্ট্যান্স ভ্যালু সেটা এখান দিয়ে বেশি কারেন্ট ফ্লো করতেছে কিনা সেটা দেখবো আমরা। আমি আবার প্লে বাটন প্রেস করি। এখন খেয়াল করে দেখি এখানে 9.9 মিলি অ্যাম্পিয়ারের মতো দেখাচ্ছে, যার 9 মিলি অ্যাম্পিয়ার পুরোটাই যাচ্ছে হচ্ছে 1K রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, এবং বাকি 0.9 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি 10K রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। তাহলে এই ক্ষেত্রে দেখতেছি যে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমি কম বেশি করি তাহলে আমার কারেন্ট ফ্লোটা কম বেশি হচ্ছে, যেটা আমার নর্মালি থিওরিটিক্যালি আমরা দেখছি যে আসলে রেজিস্ট্যান্সের ভ্যালু কম বেশি হওয়ার ফলে কারেন্ট কম বেশি হয়। হ্যাঁ, যদি এই ক্ষেত্রে আমরা আরেকটু চেঞ্জ করে দেখি যে প্রথম রেজিস্ট্যান্সটাকেও যদি চেঞ্জ করে দেই, এটাকে আমি 10 ওহমস এবং পরেরটাকে 1K রাখলাম, তাহলে এই ক্ষেত্রে দেখি যে আসলে কোনটার ভিতর দিয়ে কারেন্ট বেশি যাওয়ার কথা। হ্যাঁ, এখন দেখতেছি থিওরিটিক্যালি এইখানে প্র্যাকটিক্যালি দেখতেছি এখানে কারেন্ট যাচ্ছে হচ্ছে 909 মিলি অ্যাম্পিয়ারের মতো। তো এটাকে একটু চেঞ্জ করি, আমরা এটাকে চেঞ্জ করে আবার অ্যাম্পিয়ার রেঞ্জে নিয়ে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আসলে ম্যাক্সিমাম কারেন্টটা কোন রেজিস্টারের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দেখতেছি এখানে 0.91 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে টোটাল সার্কিটে, যার 9 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট ফ্লো করতে হচ্ছে 1K রেজিস্টারের মধ্য দিয়ে, এবং বাকি যে কারেন্টটুকু আছে সেই কারেন্টটুকু পুরোটাই ফ্লো করতেছে হচ্ছে রেজিস্টার R1 এর মধ্য দিয়ে, যার 10 ওহমসের রেজিস্টার। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্কিটে রেজিস্ট্যান্স ইউজ করে মাধ্যমে আমি কারেন্ট কম বেশি করতে পারি এইভাবে, অথবা সিরিজ কম্বিনেশনের মাধ্যমে আমি সার্কিটে রেজিস্ট্যান্স ইউজ করে তার ভোল্টেজ কম বেশি করতে পারি। তো এইটা হচ্ছে রেজিস্ট্যান্সের একটা অ্যাপ্লিকেশনস। আরো একটা অ্যাপ্লিকেশন আমরা দেখি যে সার্কিটে যদি আমি ভোল্টেজ ডিভাইড করে নিতে চাই, কখনো যে ভোল্টেজ ডিভাইডার আমি ইউজ করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমাকে কি করতে হবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা দেখছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডার যেটাকে বলে, ভোল্টেজ ডিভাইডার ইউজ করব আমরা এই ক্ষেত্রে। তো দুইটা রেজিস্ট্যান্সকে জাস্ট এইভাবে কানেক্ট করি আমরা। সেই আগের সিরিজ কম্বিনেশন,
দেন এই পয়েন্ট থেকে আমরা অ্যাকচুয়ালি ভ্যালুটা দেখব। সো এই পয়েন্টে একটা ভোল্ট মিটার কানেক্ট করি প্যারালালি এই রেজিস্ট্যান্সের সাথে। এখন এই ভোল্টেজটাকে আমরা একটু বাড়ায় দেই, ধরে নিচ্ছি যে 30 ভোল্টের আমরা একটা পাওয়ার সাপ্লাই। তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার 30 ভোল্টটা আসলে নামায় নিয়ে আসতে। হ্যাঁ, আমি 30 ভোল্টটাকে রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে 30 ভোল্টটা নেমে আমার 15 ভোল্টে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে, তো আমাদেরকে একটা সিম্পল ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রকম একটা ক্যালকুলেশন, ভোল্টেজ ডিভাইডার রুল। তো এই ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছে এরকম যে যদি আমি ভোল্টেজকে ডিভাইড করতে হয় তাহলে আমাকে দুইটা রেজিস্টারকে সিরিজে বসাতে হবে, এবং রেজিস্টারের ভ্যালুগুলো আমি চাচ্ছি যে আমার ইনপুট যে ভোল্টেজটা আছে সেটা 30 ভোল্ট, তো আমি চাচ্ছি যে ভোল্টেজ যে আউটপুট হবে সেটা হচ্ছে 5 ভোল্ট 15 ভোল্ট হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আমার R2 এবং তার ভ্যালু হচ্ছে 10K। হ্যাঁ, তাহলে আমার ইকুয়েশন যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ভি আউট ইজ ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ভি ইন, অর্থাৎ ইনপুট ভোল্টেজ ইন্টু রেজিস্ট্যান্সের রেশিও ইজ ইকুয়াল টু হবে আমার যে ভোল্টেজ আউটপুট আমি চাচ্ছি সেই ভোল্টেজ আউটপুটটা। তো ক্যালকুলেশনটা হচ্ছে এইরকম যে 15 ভোল্টটাকে আমি এইভাবে বসাচ্ছি 10K ডিভাইডেড বাই R1 প্লাস 10K ইন্টু 30। সো এইভাবে ক্যালকুলেশন করার মাধ্যমে আমি দেখতেছি যে R1 টা বের হয়ে আসতেছে হচ্ছে 10K এর মতন। সো আমরা জাস্ট এই সার্কিটে যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে 10K অর্থাৎ R2 10K এবং R1 ও 10K বের হচ্ছে। তো আমরা দেখি আসলে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী এই ক্ষেত্রে আমাদের আসলে রিকোয়ার্ড যে ভোল্টেজটা ছিল সেটা 15 ভোল্ট। সো 15 ভোল্ট আসে কিনা সিমুলেশনে। আবার প্লে করি, প্লে করার সাথে হ্যাঁ দেখতেছি যে এই 30 ভোল্ট আসলে ডিভাইড হয়ে গেছে 15 ভোল্টে চলে আসতেছে। তো এইভাবে আমরা আসলে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি। হ্যাঁ, যে কোনো একটা বড় মাপের ভোল্টেজকে আমরা ডিভাইড করে ছোট রেঞ্জের ভোল্টেজে নিয়ে আসতে পারি ইউজিং রেজিস্টার। হ্যাঁ, রেজিস্টারকে যদি আমি এই কম্বিনেশন ইউজ করি তাহলে আমি ভোল্টেজ ডিভাইডার করে ভোল্টেজটাকে নামাই নিয়ে আসতে পারি। অথবা অথবা যদি আমি চাই যে না এই ক্ষেত্রে আমি আরো ভোল্টেজটাকে 15 ভোল্ট না আমি আরো আরো নিচে নামাই নিয়ে আসবো, তাহলে আমাকে যেটা করতে হবে এই ক্যালকুলেশনটাই আবার করতে হবে। হ্যাঁ, তো এই ক্যালকুলেশনটাই করতে হবে, করে আমরা দেখি যে আসলে ভোল্টেজটা যদি আমি নামাই নিয়ে আসতে চাই, যেমন আমি 30 ভোল্টটাকে চাচ্ছি 5 ভোল্টে নামিয়ে নিয়ে আসবে, অর্থাৎ আমি এই 5 ভোল্টটাকে কোনো একটা সিস্টেমে ইউজ করতে চাচ্ছি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এই রেজিস্ট্যান্সের কম্বিনেশনটা এমনভাবে চুজ করতে হবে যাতে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমি জানা থাকে এবং অন্য একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমাকে কত বসাতে হবে সেটা আমি এই ইকুয়েশন ইউজ করি, অর্থাৎ ভি আউট ইজ ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 ইনটু ভি ইন, এই ইকুয়েশন থেকে আমি বের করে ফেলতে পারি ডাইরেক্টলি। তো আমরা দেখি যে আসলে কত রেজিস্ট্যান্স ইউজ করতে হবে আমাকে R1 হিসাবে যদি আমার ভোল্টেজ 30 ভোল্টটাকে আমি 5 ভোল্টে নামাই নিয়ে আসতে চাই। হ্যাঁ, এই আমি ক্যালকুলেশন করে রেখেছি। তো দেখি যে আমাদের রিকোয়ার্ড যে আউটপুট ভোল্টেজটা ছিল সেটা হচ্ছে 5 ভোল্ট। তো এই ক্ষেত্রে আমি R2 যে রেজিস্ট্যান্সটা সেটার ভ্যালু 10K ফিক্স রাখলাম, অর্থাৎ ধরে নিলাম যে আমার R2 এর ভ্যালুটা হবে 10K। তাহলে এই ক্ষেত্রে আমার R1 যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে সেটা আমরা ডিটারমাইন করে দেখি। তো এইভাবে আমি যে সার্কিটে আমাদের ক্যালকুলেশনটা আবার করলাম, করে দেখতেছি যে R1 এর ভ্যালুটা আসে হচ্ছে 50K। তাহলে আমাকে যদি 30 ভোল্টকে 5 ভোল্টে নামায় নিয়ে আসে তাহলে আমাকে একটা 50K কে কিলো ওহমস এর একটা রেজিস্ট্যান্স R1 হিসেবে ইউজ করতে হবে। তাহলে আমরা সিমুলেশনটা অফ করে আবার রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা চেঞ্জ করতে যাচ্ছিলাম সেই ভ্যালুটাকে করে দেই। তাহলে এখানে 10K চেঞ্জ করে 50K করি। এখন আমাদের সিমুলেশন আবার রান করে দেখি যে আমাদের আসলেই ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কিনা এবং ভোল্টেজ ডিভাইড হয়ে আসলে 5 ভোল্টে নেমে আসতেছে কিনা R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। হ্যাঁ, এই তো সেই 5 ভোল্ট ভোল্টেজ ডিভাইড হয়ে চলে আসছে, অর্থাৎ 30 ভোল্টকে আমি 5 ভোল্টে নামাই নিয়ে আসতে পারতেছি। তো এইভাবে আমরা আসলে সার্কিটে রেজিস্ট্যান্সকে ইউজ করে ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারি, অর্থাৎ ভোল্টেজটাকে নামাই নিয়ে আসতে পারি। হুম, এইটা হচ্ছে রেজিস্ট্যান্সের আরেকটা ইউজফুল অ্যাপ্লিকেশন ইন এ সার্কিট। হ্যাঁ, আরো একটা অ্যাপ্লিকেশন আছে, আমরা ওইটাও দেখি একটু। যেমন আমরা গতকালকে দেখছিলাম যে গত লেকচারে দেখছিলাম যে আমরা এনটিসি এবং পিটিসি অথবা এলডিআর ইউজ করে সার্কিটের ক্ষেত্রে কিভাবে ইউজ করি, অর্থাৎ সার্কিটে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিভাবে ইউজ করি। তো আমরা আজকে একটু দেখবো যে এলডিআর আসলে কিভাবে কাজ করে সার্কিটের ক্ষেত্রে। তো আমি জাস্ট প্রোটিয়াসের এখানে লিখি আমরা এলডিআর,
লেখে যেটা আসবে সেটা হচ্ছে এই নিচে টাচ এলডিআর অ্যাক্টিভেট, এটা নেই এবং ওকে প্রেস করি, এলডিআরটাকে এখানে রিপ্লেস করি করে এর সাথে আমরা একটা ব্যাটারিকে কানেক্ট করি এইভাবে, এবং একটা রেজিস্টারকে এর সাথে সিরিজে কানেক্ট করে দেই। সার্কিটটা কমপ্লিট করে এবং এই পয়েন্ট থেকে অর্থাৎ মিডল পয়েন্ট থেকে আমরা দেখব যে আসলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ হতে হয় কিনা, সরি ভোল্টেজটা কম বেশি হয় কিনা। এই রেজিস্ট্যান্সের ভ্যালুকে 4.7 কে করে দেই। নর্মালি এই সার্কিটের ক্ষেত্রে 4.7 কে ইউজ করা হয়। আমরা সিমুলেশনটাকে রান করি। এখন দেখি যে আমার রেজিস্টার R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা হচ্ছে 0.04 ভোল্ট, এবং এখানে খেয়াল করে দেখতেছি যে এলডিআর এর অ্যাক্রসে আসলে কোনো লাইট পড়েনি, অর্থাৎ এলডিআরটা এখনো কোনো লাইট পায়নি। তো আমরা আসলে লাইটটাকে চেঞ্জ করি উপরের এই অপশনটা দিয়ে। যখনই আমি লাইট চেঞ্জ করতে খেয়াল করে দেখি এখানে ভোল্টেজ কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যতই লাইট পড়তেছে ভোল্টেজ কিন্তু ততই চেঞ্জ হচ্ছে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যে আমার যখন একেবারে লাইট থাকে না, হ্যাঁ, যখন এই সার্কিটে আমার এলডিআর এর অ্যাক্রসে কোনো লাইট পড়েনি, তখন, তো যা বলতেছিলাম যে যদি এলডিআর অ্যাক্রসে তখনও ভোল্টেজ পড়েনি, তো এই ক্ষেত্রে আসলে কি হচ্ছে? এই ক্ষেত্রে এই এলডিআরটা যখন লাইট পড়েনি এর উপরে, তখন যখন পর্যন্ত, তখন এই এলডিআরটা আসলে হেভি রেজিস্ট্যান্স শো করে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক বেশি হয়। হ্যাঁ, যেমন যতই লাইট এর উপরে এসে পড়বে ততই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমে যেতে থাকবে, এবং যার ফলে আমার যেটা হবে সেটা হচ্ছে যে ভোল্টেজটা বিল্ড আপ করতে থাকবে রেজিস্টার R1 এর অ্যাক্রসে। এবং খেয়াল করে দেখি যে রেজিস্টার R1 এর অ্যাক্রসে যখন ম্যাক্সিমাম লাইট এসে, অর্থাৎ 100% লাইট এসে যখন এলডিআরটার অ্যাক্রসে পড়তেছে, তখনই কিন্তু ভোল্টেজটা আমার R1 রেজিস্টারের অ্যাক্রসে হচ্ছে 8.13। কিন্তু যখন একেবারে লাইট থাকতেছে না, তখনই কিন্তু এটার ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি 0.04 এর মতন। তাহলে এইখানে আসলে ভিতরে ইন্টারনালি এই রেজিস্ট্যান্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং কত থেকে কত চেঞ্জ হচ্ছে সেটা বোঝার ওয়ে কি? সেটা বোঝার ওয়ে হচ্ছে আমি এখানে একটা সার্কিট তৈরি করে রেখেছি, এলডিআর এর ইকুইভ্যালেন্ট একটা সার্কিট। এইখানে এই রেজিস্টার R4 এবং R6 এই দুইটা আসলে দুইটা কন্ডিশনের ক্ষেত্রে বোঝানো হয়েছে, অর্থাৎ রেজিস্টার R4টা খেয়াল করে দেখি আমরা, এটা একটা 1 মেগা ওহমস এর একটা রেজিস্টার। তো এই ক্ষেত্রে এই 1 মেগা ওহমস আসলে এলডিআর এর উপরে যখন লাইট ইমিট হয়নি, অর্থাৎ এলডিআর এর উপরে যখন লাইট এসে পড়েনি, তখন এলডিআর আসলে মেগা ওহমস রেঞ্জের একটা রেজিস্টার হিসেবে বিহেভ করে। হ্যাঁ, আর যখন এর উপরে আসলে ম্যাক্সিমাম, অর্থাৎ এলডিআর এর উপরে যখন খুব লাইট এসে পড়তেছে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি লাইট এসে পড়তেছে, তখন কিন্তু এর আসলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা 10 ওহমস এর কাছাকাছি চলে আসে। তো এই ক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখি যে 10 ওহমস এর যখন চলে আসতেছে, তখন কিন্তু আমার ম্যাক্সিমাম ভোল্টেজটাই চলে আসতেছে রেজিস্টার R5 এর অ্যাক্রসে, এবং যখন অর্থাৎ আমার নিচে যে রেজিস্টারটা ছিল সেই রেজিস্টার অ্যাক্রসে, এবং যখন এটা মেগা ওহমসে থাকতেছে, রেজিস্টারের ভ্যালুটা যখন অনেক বড় হয়ে যাচ্ছে এলডিআর এর ভ্যালুটা, হ্যাঁ, যখন এর উপরে লাইট এসে পড়েনি, তখন অনেক অনেক বড় রেজিস্ট্যান্স শো করতেছে। তো ওই ক্ষেত্রে কিন্তু আমার যে ছোট রেজিস্ট্যান্সটা আছে, অর্থাৎ আর নিচের যে রেজিস্ট্যান্সটা R3 দেখাচ্ছি এখানে, আমাদের এই সার্কিটে ছিল R1, সো এই R1টা অ্যাকচুয়ালি হচ্ছে R3, কারণ 4.7 কে, তো এই ক্ষেত্রে কিন্তু এই 4.7 কে রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজটা খুব কমে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা আমরা আসলে সার্কিটের ক্ষেত্রে ইউজ করতে পারি, অ্যাপ্লিকেশনাল ইউজ করতে পারি, যে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা এরকম একটা সিস্টেম তৈরি করতে পারি যে আমার বাসায় যখন সূর্যের আলো এসে পড়বে, তখন আমার একটা অ্যালার্ম সিস্টেম থাকবে যে অ্যালার্মটা সাউন্ড করবে। হ্যাঁ, অথবা যখন রাত হয়ে যাবে, অর্থাৎ অন্ধকার হয়ে গেল, তখন আমার বারান্দার লাইটটাকে অন করা দরকার। তা আমি নিজে গিয়ে সুইচ টিপে অন করা, এটা একটু আনইজি টাইপ, অর্থাৎ এটা আহ, কি বলবো এটাকে, এটা আপনার ইলেকট্রিক্যালি কোনো মিউচুয়াল সলিউশন, অর্থাৎ কমফোর্টেবল কোনো সলিউশন না, সরি, কমফোর্টেবল, হ্যাঁ, কমফোর্টেবল জাতীয় কোনো সলিউশন না। হ্যাঁ, তা আমি চাচ্ছি আমার কমফোর্টনেস, আমাকে গিয়ে অন করতে হচ্ছে না, আমি চাচ্ছি যে অটোমেটিক্যালি সে অন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি এলডিআরটাকে ইউজ করতে পারি, কারণ এলডিআর আমি জানি যে এলডিআর যখন লাইট থাকে না, অর্থাৎ যখন ডার্কনেস থাকে, তখন এলডিআরটা হেভি রেজিস্ট্যান্স শো করে, এবং যার ফলে খুব কম পরিমাণ ভোল্টেজ সেখানে ডেভেলপ হয়।
এবং যখন লাইট থাকে তখন কিন্তু খুব বেশি পরিমাণ ভোল্টেজ সেখানে ড্রপ হয় পরবর্তীতে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, অর্থাৎ নিচে যে রেজিস্ট্যান্স 4.7 কে আমরা ইউজ করছিলাম সেই রেজিস্ট্যান্স অ্যাক্রসে। তাহলে আমি কিন্তু এই ফেনোমেনা ইউজ করতে পারি যে ভোল্টেজ ডিফারেন্স অনুযায়ী আমি একটা কম্পারেটর সার্কিট তৈরি করলাম, যে কম্পারেটর সার্কিটটা আমার অন হয়ে যাবে যখন এর অ্যাক্রসের রেফারেন্স ভোল্টেজটা একটা সেট করে দিলাম যে এই রেফারেন্স ভোল্টেজে সে অন হবে। দেন আমি বলে দিলাম যে এখন রেফারেন্স ভোল্টেজটা এত হইলো, সো তুমি এলডিআর যখন লাইট এসে তোমার পড়বে তখন তুমি যদি ভোল্টেজটা এত নিয়ে যেতে পারো, দেন তুমি আমার এই লাইটটাকে অন করে দিবা। এইভাবে কিন্তু আমরা আসলে ইলেকট্রিক্যাল সার্কিট গুলিকে ডিজাইন করতে পারি, অর্থাৎ কমফোর্টেবল ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন করতে পারি, যেটা আমার নিজে উঠে গিয়ে বারান্দার বাতিটাকে জ্বালাইতে হচ্ছে না, জাস্ট অটোমেটিক্যালি আমার এই সার্কিটটাই করে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা আসলে এলডিআর কে ইউজ করে থাকি। হ্যাঁ, অথবা আরো অনেক অ্যাপ্লিকেশন আছে এলডিআর এর, সেটা আমরা আস্তে আস্তে মাইক্রো কন্ট্রোলার যখন পড়বো তখন দেখবো। আরো একটা দেখছিলাম আমরা, সেটা হচ্ছে এনটিসি অথবা পিটিসি, অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট এবং পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো এই ক্ষেত্রে আমরা LM35 নামক একটা টেম্পারেচার সেন্সর আছে, এই টেম্পারেচার সেন্সরটাকে ইউজ করতে পারি। আমরা LM35 কে নেই, এই এলডিআর এর জায়গায় LM35 টাকে রিপ্লেস করি। এবং এই ভোল্টেজ সোর্সটা আমরা এই ভি আউট পয়েন্টে রিপ্লেস করি। এখন খেয়াল করে দেখি যে আসলে টেম্পারেচারের ভ্যারিয়েশনের সাথে সাথে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসলে কি রকম হয়, অর্থাৎ ভোল্টেজের কোনো ভ্যারিয়েশন হয় কিনা বা রেজিস্ট্যান্সের কোনো ভ্যারিয়েশন হয় কিনা। আমরা আবার সিমুলেশন স্টার্ট করি। স্টার্ট করে এখন দেখতেছি যে এইখানে আসলে দেখাচ্ছে হচ্ছে 0.028 ভোল্টের মতন, তার মানে ভি আউট হচ্ছে 0.028 এবং টেম্পারেচার যেটা ছিল সেটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো আমি টেম্পারেচারকে একটু রাইজ আপ করি, দেখি যে ভোল্টেজ রাইজ আপ হয় কিনা। হ্যাঁ, ভোল্টেজ রাইজ আপ কিন্তু হচ্ছে 0.29 হয়েছে। এখন আমি আবার রাইজ করি, দেখুন দেখতেছি যে 0.30 হচ্ছে, তার মানে হচ্ছে টেম্পারেচার যতই বাড়তেছে আমার এই ক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। তো আমরা এই LM35 অর্থাৎ টেম্পারেচার রেজিস্ট্যান্স, অর্থাৎ টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স, তো এইটাও কিন্তু আমরা একটা সার্কিটে ইউজ করতে পারি। যেমন ধরেন আমি চাচ্ছি যে আমার বাসায় এমন একটা সিস্টেম থাকবে যে অটোমেটিক্যালি রুম টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে এক্ষেত্রে অটোমেটিক্যালি আমার ফ্যান যেটা আছে রুমে সেই ফ্যানটাকে সে অটোমেটিক্যালি অন করে দিবে, আমার নিজের উঠে গিয়ে ফ্যানটাকে অন করা বা অফ করার কোনো প্রয়োজন নেই। যদি টেম্পারেচার নেমে যায় তখন সে অটোমেটিক্যালি ফ্যানটাকে অফ করে দিল। হ্যাঁ, আবার যদি টেম্পারেচার বেড়ে যায় তখন অটোমেটিক্যালি ফ্যানটাকে অন করে দিল। তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু এই জাস্ট নর্মাল একটা LM35 টেম্পারেচার সেন্সর ইউজ করে এই সার্কিটটা তৈরি করতে পারি। জাস্ট নর্মাল একটা কম্পারেটর, একটা LM35, কিছু রেফারেন্স রেজিস্ট্যান্স, কিছু রেজিস্ট্যান্স এবং একটা ইনভার্টার সার্কিট, যার মাধ্যমে আমি জাস্ট বলে দিতে পারি যে যখন টেম্পারেচার বেড়ে যাবে তখন তুমি ফ্যানটাকে অন করে দাও, হ্যাঁ, যখন টেম্পারেচার কমে যাবে তখন তুমি ফ্যানটাকে অফ করে দাও। এইগুলা হচ্ছে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের অ্যাপ্লিকেশন বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে, যেগুলো আমরা নর্মালি প্র্যাকটিক্যাল কেসে ইউজ করি। হ্যাঁ, টেম্পারেচার সেন্সর অথবা এলডিআর, হ্যাঁ, ইউজ করা হয় সার্কিটের ক্ষেত্রে। তো মোটামুটি ভাবে এই হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাপ্লিকেশন। তো আরো একটা অ্যাপ্লিকেশন আমরা দেখবো, সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। কারণ আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আসলে আমরা সার্কিটে ইউজ করি, তো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা আসলে কি কাজে লাগে। তো আমরা এখানে লিখি জাস্ট পটে এখানে অনেকগুলি চলে আসছে। তো আমরা যেটা নেব সেটা হচ্ছে নিচে পট এইচভি অ্যাক্টিভ এই এলিমেন্টটা নেব এবং ওকে করে নিয়ে আসবো এখানে একটা ব্যাটারি এই পটের অ্যাক্রসে নেব। হ্যাঁ, এইরকম একটা কম্বিনেশন তৈরি করব। ভোল্টমিটার থেকে পটের দুই প্রান্তে অর্থাৎ দুই মাথায় আমি ভোল্টেজটা কানেক্ট করে দেবো এবং আমরা আউটপুট যে ভোল্টেজটা দেখতে যাচ্ছি, যে ভোল্টেজের যে ভ্যারিয়েশনটা সেটা দেখবো হচ্ছে এই মাঝের পিনটাকে একটা ভোল্টমিটারের সাথে কানেক্ট করে। তো আমি সিমুলেশনটাকে স্টার্ট করি, দেখি যে আসলে চেঞ্জ হয় কিনা রেজিস্ট্যান্সের ভ্যালু অনুযায়ী। তো এখানে খেয়াল করে দেখি আমরা ব্যাটারিতে ভোল্টেজ হিসাবে 9 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করছি অর্থাৎ ভোল্টেজ সোর্স হিসেবে, এবং পটটাকে আমি জাস্ট 50% অর্থাৎ 1K একটা ভ্যারিয়েবল পট নিয়েছি এবং যেটাকে 50% রেঞ্জে রাখছি, অর্থাৎ যার রেজিস্ট্যান্স হচ্ছে 500 ওহমস এর মতন। তো যেহেতু 500 ওহমস, সেই ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালুটার কারণে আমার যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখি এখানে ভোল্ট মিটারে আমার 4.5 ভোল্ট দেখাচ্ছে। তো আমি কি যদি এটাকে ভোল্টেজটাকে বাড়াইতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে যেটা করতে হবে পটটাকে জাস্ট উপরের দিকে নিতে হবে।
উপরের দিকে নিলেই খেয়াল করে দেখি যে রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে আমার ভোল্টেজও কিন্তু বেড়ে যাচ্ছে। আবার যদি আমি ভোল্টেজটাকে কমাই নিয়ে আসতে চাই অনেক বেশি, তাহলে এই ক্ষেত্রে জাস্ট নিচে নিয়ে যাব, তাহলে ভোল্টেজটাও কিন্তু কমে যাচ্ছে। তো এইভাবে পট আসলে সার্কিটে ইউজ করা যেতে পারে। হ্যাঁ, যে ভোল্টেজ ভ্যারি করা, অথবা আমি যদি কারেন্ট কম বেশি করতে চাই আর তাহলে কিন্তু আমি পট ইউজ করতে পারি এই ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা দেখি এখানে জাস্ট একটা অ্যামিটার কানেক্ট করি, অ্যামিটার কানেক্ট করে দেখি যে আসলে কতটুকু কারেন্ট সে কনজিউম করতেছে এবং কিভাবে কনজিউম করতেছে সে। অ্যামিটারটাকে সিরিজে কানেক্ট করি পটের সাথে, দেন প্লে করি। যেহেতু পটটা 1K ওহমসের, সো আমাকে এই অ্যামিটারটাকে মিলি ওহম অ্যাম্পিয়ার রেঞ্জে ডিফাইন করতে হবে। দেন ওকে করি, আবার সিমুলেশন রান করি। এখন খেয়াল করে দেখি এখানে 9 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট ফ্লো করতেছে এই পটের ভিতর দিয়ে। হ্যাঁ, তো এখন জাস্ট আমি আবার চেঞ্জ করি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কিন্তু জাস্ট ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, কারেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমি কিন্তু কানেকশনটাকে সিরিজে কানেক্ট করেছি, অর্থাৎ পটটাকে সিরিজে কানেক্ট করছি। সো এই ক্ষেত্রে কারেন্ট কিন্তু একটাই থাকবে এই সার্কিটে। হ্যাঁ, কারেন্ট কিন্তু দুইটা থাকবে না। কারেন্ট দুইটা থাকবে কখন? যখন আমি পটটাকে প্যারালাল কোনো সিস্টেমের ক্ষেত্রে ইউজ করব, তখন কিন্তু কারেন্ট দুইটা হয়ে যাবে। তো আমরা দেখি যে আসলে কিভাবে পটকে প্যারালাল সার্কিটে ইউজ করা যেতে পারে। আমরা সার্কিটটাকে একটু রিঅ্যারেঞ্জ করি। হ্যাঁ, এইরকম একটা কম্বিনেশন যদি আমরা তৈরি করি, যে পটটাকে জাস্ট এইভাবে কানেক্ট করবো এবং একটা রেজিস্টারকে আমরা এডিশনাল একটা রেজিস্টারকে এখানে নিয়ে আসলাম। এখন সার্কিটটাকে জাস্ট রান করে দেখি যে আসলে পটের ভ্যারিয়েশনের সাথে সাথে কারেন্টটা আসলেই ভ্যারি হচ্ছে কিনা। তো আমি পটটাকে নিচে নামাই, দেখি যে আসলে ভ্যারিয়েশন হচ্ছে কিনা। হ্যাঁ, কারেন্টের কিন্তু ভ্যারিয়েশন হচ্ছে। হ্যাঁ, খেয়াল করে দেখি আমার পুরো সার্কিটে কারেন্ট যাচ্ছে হচ্ছে 13.06 মিলি অ্যাম্পিয়ারের মতন, যার 12.7 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু শুধু পটের অ্যাক্রসে যাচ্ছে। এখন পটের ভ্যালুটাকে যদি আমি বাড়ায় দিই, অর্থাৎ একেবারে 100% করে ফেলি, তাহলে কিন্তু খেয়াল করে দেখবো যে সার্কিটে কারেন্ট যাচ্ছে হচ্ছে 9.09 মিলি অ্যাম্পিয়ারের মতো, যার 9 মিলি অ্যাম্পিয়ার পুরোটাই যাচ্ছে পটের ভিতর দিয়ে। হ্যাঁ, আমি যদি আবার চেঞ্জ করি তাহলে দেখবো যে এইরকম কিন্তু সার্কিটে কারেন্টের কম বেশি হচ্ছে। অর্থাৎ আমি সার্কিটে পটের যদি ভেরিয়েশন করি তাহলে কিন্তু সার্কিটে কারেন্টও কম বেশি করা যায়, কিন্তু এই ক্ষেত্রে এটা একটা রিস্কি প্রসেস। কারণ হচ্ছে যে পট নর্মালি আমার রেজিস্টারের মতো এত নর্মাল যে রেজিস্টারগুলো আমরা ইউজ করি সার্কিটের ক্ষেত্রে, সেই রেজিস্টারগুলির মতন কিন্তু এত হিট রেজিস্টিভ না। হ্যাঁ, পটের কিন্তু হিট রেজিস্টিভিটি নর্মাল রেজিস্টারের তুলনায় কম থাকে। তো এই ক্ষেত্রে যেহেতু আমার কারেন্ট খুব বেশি ফ্লো করবে, যখন পটের ভ্যালুটা আমরা কিন্তু আসলে বাড়াই কমাই, যেমন 1K একটা পট বলতেছি, 1K একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, তার মানে কিন্তু এই যে আমি 1K রেজিস্টারটাকে আসলে 1K রেঞ্জ থেকে 1 ওহমস রেজিস্ট্যান্সে নিয়ে আসতে পারতেছি, অথবা সিমিলার কাছাকাছি নিয়ে আসতে পারি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট ওই পটের ভিতর দিয়ে ফ্লো করতে পারে। যদি রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমে যায় তাহলে এই ক্ষেত্রে কিন্তু হিট ডিসিপেশন হবে, অর্থাৎ পাওয়ার ডিসিপেশন হবে, যার ফলে অনেক বেশি হিট ইন্ট্রোডিউসড হবে পটের অ্যাক্রসে। তো এই ক্ষেত্রে কিন্তু পটটা গরম হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকে। তো যেটা হবে যে পটটা তখন নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা নর্মালি কারেন্ট কম বেশি করার জন্য আসলে সার্কিটে পটটা ইউজ করি না। হ্যাঁ, কারেন্ট কম বেশি করার জন্য আমরা নর্মালি রেজিস্টারটাকে ইউজ করি, এবং সেটা প্যারালাল কম্বিনেশনে যেটা আমরা দেখছি। পটটাকে আমরা নর্মালি সার্কিটে ইউজ করে থাকি অ্যাকচুয়ালি হচ্ছে ভোল্টেজের কম বেশি করার জন্য। কারণ ভোল্টেজ আমরা দেখছিলাম যে আমরা নর্মালি যদি যেটা বলছিলাম যে নর্মালি আমরা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে কিন্তু ভোল্টেজটাকে নামাই নিয়ে আসে, তো কমায় নিয়ে আসি। ঠিক আছে, এক্ষেত্রে পটও কিন্তু ইউজ করা হয় ভোল্টেজটাকে কমায় নিয়ে আসার জন্য সার্কিটের ক্ষেত্রে। পটটাকে কখনো আমরা আসলে কারেন্ট কমানো বা বাড়ানোর জন্য স্পেশাল ক্ষেত্রে ইউজ করি না। স্পেশালি কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করি, বাট নর্মালি আমরা পটকে কারেন্ট কমানোর জন্য কখনো ইউজ করি না। কারণ এক্ষেত্রে কিন্তু পটের তাহলে অনেক বেশি হিট ডিসিপেশন হবে। হ্যাঁ, তো একেবারে যে ইউজ হয় না তাও না, কারণ ইউজ হয়, কিন্তু সেই ভ্যারিয়েবল রেজিস্টারগুলি কিন্তু হেভি হিট কনজিউমিং, অর্থাৎ তাদের ওয়াটেজ যেটা পাওয়ার কনজাম্পশন যেটা সেটা কিন্তু অনেক বেশি থাকে। হ্যাঁ, যেমন চিপের ভিতরে যে রেজিস্ট্যান্সগুলি ইউজ করা হয় সেই রেজিস্ট্যান্সগুলি কিন্তু হেভি ওয়াটেজের হয়, এবং আমরা গত ক্লাসে দেখছিলাম ওই ধরনের রেজিস্ট্যান্সগুলি আসলে দেখতে, আমি যেটা বলছিলাম যে ওই ধরনের রেজিস্ট্যান্সে কিন্তু পাওয়ার কনজাম্পশন অনেক বেশি হয়। তাহলে আমরা আরেকবার একটু দেখি যে ওই ধরনের রেজিস্ট্যান্সগুলি কি। আমরা গত ক্লাসে দেখছিলাম যে নর্মাল রেজিস্ট্যান্সগুলি আসলে এই রকম হয় দেখতে, যাদের পাওয়ার কনজাম্পশনটা খুব কম হয়। হ্যাঁ, এবং যদি আমার
হেভি পাওয়ার কনজাম্পশনের ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স লাগে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ডান সাইডে যে রেজিস্ট্যান্স গুলো আছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স গুলিকে আসলে ইউজ করে থাকি। হ্যাঁ, কারণ এদের পাওয়ার কনজাম্পশন অনেক অনেক বেশি। তো আমরা নর্মালি দেখছিলাম যে আসলে রেজিস্ট্যান্সের পাওয়ার কনজাম্পশন একটা বড় ফ্যাক্টর কিন্তু রেজিস্ট্যান্সের জন্য, কারণ আমরা সার্কিটে যখন ইউজ করব আসলে কত পাওয়ার রেজিস্ট্যান্সের নিচ্ছে সেটা কিন্তু একটা বড় বিষয় সার্কিটের ক্ষেত্রে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে রেজিস্ট্যান্সের অ্যাপ্লিকেশন সার্কিটের ক্ষেত্রে। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা সার্কিটকে রেজিস্ট্যান্সকে কিভাবে ইউজ করতে পারি এবং কোন কোন কাজে রেজিস্ট্যান্সকে আসলে ইউজ করা যেতে পারে, এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেমন এলডিআর, এনটিসি, পিটিসি, নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট রেজিস্ট্যান্স অথবা পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ, এইরকম কিছু কম্বিনেশন আমরা দেখলাম। তো আমরা নেক্সট ক্লাসে আরো কিছু ভিডিও টিউটোরিয়াল দেখব ফর বেসিক কম্পোনেন্টস অফ ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফর্মার, পাওয়ার সাপ্লাই, ট্রানজিস্টর এক্সেট্রা। তো আপনাদের যদি কোনো ধরনের হেল্প দরকার হয় সার্কিট রিলেটেড বা কোনো টপিক যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস হচ্ছে এইটা, মাহমুদ ইব্রাহিম। কন্ট্যাক্ট করতে চাইলে অর্থাৎ আপনারা যদি ফোন করতে চান তাহলে ফোন করতে পারেন 01675306077 নাম্বারে, অথবা আপনারা যদি ইমেল করতে চান তাহলে ইমেল করতে পারেন mahmud.ibrahim021@gmail.com এ। থ্যাংক ইউ ভেরি মাচ।